জানুয়ারি 1978 সালে ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনির নৈতিকতা নিয়ে ছাপা হয় একটি নিবন্ধক, যার প্রতিক্রিয়ায় দেশ জুড়ে শুরু হয় অস্থিরতা। হাজার হাজার মাদ্রাসার ছাত্র ও বাজার পেশাজীবী সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে। ইরানের শাহ সরকার সেনাবাহিনী দিয়ে তা দমনের চেষ্টা করেন। নিহত হয় অনেক ছাত্র। জনতা জড়ো হয়ে শুরু করে সহিংস আন্দোলন। আক্রান্ত হয় শাহের ব্যক্তিগত সম্পত্তি, হোটেল, বার, সিনেমা হল ইত্যাদি। সহিংসতা দমনে সেনাবাহিনীর হাতে প্রাণ যায় শত শত মানুষের। বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেন, বন্ধ করে দেন বড় বড় প্রজেক্ট। দেশে দেখা দেয় খাদ্য ঘাটতি, বাড়ে বেকারত্বের হার। চাকরির খোঁজে তেহরানে আসা বেকার জনতা যোগ দেয় শাহ পতনের আন্দোলনে। এবারও শাহ তার বাহিনী দিয়ে সে আন্দোলন দমনের চেষ্টা করেন, হত্যা করেন বহু আন্দোলনকারীকে। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। বছর শেষে ডিসেম্বরে আন্দোলনের তেজ আরও বৃদ্ধি পায়। তেমনি এক আন্দোলনে 2 ডিসেম্বর নিহত হয় 700 জন। 12 ডিসেম্বর তেহরানে জড়ো হন 20 লক্ষ মানুষ। কিন্তু এবার সেনাবাহিনী জনতার পক্ষে অবলম্বন করে। শাহ পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করে। খোমেনি তা প্রত্যাখ্যান করেন, ডাক দেন ইসলামী শাসন প্রতিষ্ঠার। 1979 সালের 16 জানুয়ারি চিকিৎসার জন্য শাহ দেশ ত্যাগ করেন, কিন্তু তার আর ফিরে আসা হয়নি। ইতোমধ্যে 1 ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানে প্রত্যাবর্তন করেন নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনি। জনতা তাকে সাদরে গ্রহণ করে এবং অভিনন্দন জানায়। 11 ফেব্রুয়ারি পাহলভি রাজবংশের অবসান ঘটলে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায়। একজন ধর্মীয় নেতার নেতৃত্বে পতন ঘটে পাহলভি বংশের শাসনের। সফল হয় ফরাসি বিপ্লব ও বলশেভিক বিপ্লবের পর দ্বিতীয় বৃহত্তম বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লব। 1978 সালের জানুয়ারি থেকে 1979 সালের পাহলভি বংশের পতন পর্যন্ত সমস্ত ঘটনার সমষ্টি ইরান বিপ্লব বা ইসলামী বিপ্লব নামে পরিচিত। কিন্তু কেন শুরু হয়েছিল এই বিপ্লব? এই বিপ্লব সমসাময়িক এবং পরবর্তীতে কী প্রভাব ফেলেছিল তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ইরানের পূর্ব নাম ছিল পারস্য, আর পারস্য থেকে ইরান নামকরণ করা হয় 1935 সালে। তৎকালীন পারস্যে কাজার বংশের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। 1794 সালে আগাম মোহাম্মদ খান কাজারের নেতৃত্বে নানা চড়াই উতরাই পেরিয়ে পারস্যে কাজার বংশের শাসন টিকেছিল 1925 পর্যন্ত। কাজার বংশের শেষ রাজা ছিলেন আহমেদ শাহ। 1921 সালের 21 ফেব্রুয়ারি কসা ব্রিগেডের একজন সেনা কর্মকর্তা কর্নেল রেজা খান জনগণের পক্ষে অবস্থান নিয়ে তার ব্রিগেডের 3000 সৈন্য নিয়ে অভ্যুত্থান ঘটান। তেহরান দখল করে তিনি সাইদিয়ার তাবাতাবাইকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন। আহমেদ শাহ তা মেনে নেন, সাথে কর্নেল রেজা খানকে বানান সেনাপ্রধান। পরবর্তীতে রেজা খান 1925 সালে কাজার বংশের শেষ শাসক আহমেদ শাহকে পদচ্যুত করে নিজে হয়ে যান শাহ। তিনি নাম ধারণ করেন রেজা শাহ পাহলভি। এভাবে ইরানে শুরু হয় পাহলভি বংশের শাসন, যা টিকেছিল 1979 সালের ইসলামী বিপ্লবের সময় পর্যন্ত। রেজা শাহ ব্রিটেনের সহায়তায় ক্ষমতায় আসার পর তিনি ইরানের সংস্কার আনায় উদ্যোগী হয়েছিলেন। তিনি তুরস্কের কামাল আতাতুর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে শাহ হয়ে ওঠেন একজন একনায়ক। অবজ্ঞা করতে শুরু করেন দেশটির সংবিধান। ইরানের জনগণের নেতা নয়, বরং তিনি যেন বিদেশি পরাশক্তিগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। মধ্যপ্রাচ্যে তখন ব্রিটিশদের উপনিবেশিক শাসন চলছিল, কিন্তু সমস্যা বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাহ যখন জার্মানির দিকে ঝুঁকেন, যার ফলে 1941 সালে রেজা শাহকে ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী মিলে ক্ষমতা থেকে উৎখাত করে এবং ক্ষমতায় বসায় রেজা শাহের পুত্র মোহাম্মদ রেজা শাহকে। ইরানিয়ান বিপ্লবের মাধ্যমে ওলমা গোষ্ঠী ক্ষমতায় আসলে মোহাম্মদ রেজা শাহেরও পতন ঘটে। ইরান বিপ্লবের ক্ষেত্র একদিনে তৈরি হয়নি। শাহের শাসন আমলে সংঘটিত বিভিন্ন ঘটনা ধীরে ধীরে ইরানের মানুষদের শাহের শাসনের প্রতি বিক্ষুব্ধ করে তুলছিল। বলা যায় ইরান বিপ্লবের নেপথ্যে ছিল একাধিক কারণ। ইরানের শাহ পরিবার ছিল মূলত পশ্চিমা ঘেঁষা। 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মোসাদ্দেক সরকারকে ভেঙে দিতে চাইলে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। শাহ দেশ ছেড়ে পালিয়ে যান, কিন্তু মোসাদ্দেক সরকার তেল শিল্প জাতীয়করণ করে, যা ব্রিটেনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে পশ্চিমা বিশ্ব ইরানের উপর অবরোধ আরোপ করে, কিন্তু তাতেও কাজ না হলে
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA মিলে ইরানে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়। ফলশ্রুতিতে মোসাদ্দেক সরকারের পতন হয়, শাহ দেশে ফিরে পূর্ণ ক্ষমতা ফিরে পান। বলা যায় ইরানের শাহের ক্ষমতা টিকেছিল মূলত মার্কিন সহায়তায়। পশ্চিমা মদতপুষ্ট শাহ অর্থনৈতিকভাবে পশ্চিমাদের তেল কোম্পানির স্বার্থ রক্ষা করে চলত। সে চলত পশ্চিমা পরামর্শে। সর্বোপরি জনতা বুঝতে পারে শাহের পেছনে ইরান শাসন করছে মূলত পশ্চিমা বিশ্ব। ইরান বিপ্লব ছিল মূলত তারই ক্ষোভের প্রকাশ। আধুনিকায়ন যেমন সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটায়, তেমনি তৈরি করে নানা সমস্যারও। শাহ সরকারের ব্যাপক পশ্চিমা ধাঁচের আধুনিকায়ন অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মহলে ক্ষোভের জন্ম দেয়। শাহ সেনাবাহিনী আধুনিকায়ন করেন পশ্চিমাদের অনুকরণে। সামরিক অভ্যুত্থানের পর শাহ যে সংস্কার শুরু করে তার নাম দেন হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। শাহের নানা সংস্কারের ফলে সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছিল, যা এক পর্যায়ে জনগণকে খেপিয়ে তোলে। তাছাড়া শাহের সংস্কার দেশটির সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির সংমিশ্রণ শুরু হয়, যা ওলামা শ্রেণীকে ক্ষিপ্ত করে তোলে। এছাড়া শাহের শিক্ষা সংস্কারের ফলে সুবিধা পাচ্ছিল শুধু মধ্যবিত্ত শ্রেণী, কিন্তু তারা আবার পর্যাপ্ত চাকরি হয় বেকার থাকায় একসময় শাহের সরকারের বিরুদ্ধে চলে যায়। আবার এই শিক্ষিত শ্রেণী শাহের বিরোধী মত দমন ও বিরোধীদের হত্যার প্রতিবাদ করছিল, দাবি তুলেছিল রাজনৈতিক মুক্তির। শাহের আধুনিকায়নের ফলে ইরানে শুধু শহরের শ্রেণী ও বিদেশি ব্যবসায়ীগুলোই লাভবান হচ্ছিল, যার ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য বহুগুণ বৃদ্ধি পায়। ইরানের জনসংখ্যার বড় একটা অংশ বাস করত গ্রামে। আধুনিকায়নের ফলে গ্রামের মানুষ বাধ্য হয়ে জীবিকার সন্ধানে শহরে আসতে শুরু করেছিল। পরবর্তীতে তারাই শাহের বিরুদ্ধে বিক্ষোভে ওতপ্রোতভাবে অংশ নিয়েছিল। তাছাড়া ইরানের সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে তেল। ইরানের শাহ সরকার তেল রাজস্বের যথাযথ ব্যবহার করতে পারেনি, যা জনমতে অসন্তোষ তৈরি করে। শাহ সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়ায়নি, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনমান একদম তলানিতে ঠেকে। আবার শাহ সরকার 1978 সালে বিক্ষোভের শাস্তি হিসেবে সরকারি কর্মকর্তাদের বেতন উল্টো কমিয়ে দেয়, যার ফলে সরকারি কর্মকর্তাদের বড় একটি অংশ শাহের বিরুদ্ধে চলে যায়। শাহের আমলে ইরানের রাজনৈতিক স্বাধীনতা ছিল না, ছিল শাহের এককালীন শাসন। শাহের পশ্চিমা সম্পৃক্ততা, আধুনিকায়ন ও সংস্কার জনমতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া শাহ 1976 সালে ইসলামিক ক্যালেন্ডার পরিবর্তন করে খ্রিস্টীয় ক্যালেন্ডার গ্রহণ করলে ইরানের বৃহৎ শিয়া মুসলিম জনগোষ্ঠী তা ভালোভাবে নেয়নি। শাহের বিরুদ্ধে কথা বললে কঠোর দুর্ভোগ পোহাতে হতো, যে কারণে শাহের বিরুদ্ধোচ্চারণ করায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনিও শাহের সরকারের হাতে বন্দী হন এবং পরবর্তীতে তিনি নির্বাসিত হন। শাহ একটা বাহিনী গড়ে তোলেন, যাদের নাম হচ্ছে সাবাক বাহিনী, যাদের ট্রেনিং দেওয়া হতো পশ্চিমা কায়দায় পশ্চিমাদের দ্বারা। এই বাহিনী দিয়ে শাহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করতেন। শাহের আমলে রাজনৈতিক দল মুজাহিদিন পার্টি ও তুদে পার্টি চরম দমন নিপীড়নের শিকার হয়। শাহের আমলে ইরানে যে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বাড়ছিল তা শিয়া মুসলিম অধ্যুষিত ইরানের ওলামা শ্রেণী সহ সাধারণ মুসলিমরা সহজে নেয়নি। সে বিপ্লবের ফলে সেকুলার শিক্ষা ব্যবস্থা, নারী ভোটাধিকার ওলামা শ্রেণীকে বিক্ষুব্ধ করে তোলে। তাছাড়া তখন নারীদের ইসলামী নিয়মের বাইরে গিয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেয় শাহ সরকার। ইরানে মানুষের পরিবর্তন আসে পোশাকে। সরকারি কর্মকর্তাদের বাধ্য করা হয় হ্যাট পরতে। 1928 সালের আইনে পশ্চিমা পোশাক বাধ্যতামূলক করা হয়েছিল, যা ওলামা ও মুসলিম জনগোষ্ঠীকে খেপিয়ে তোলে। শাহের সময়কালে দেশের ইসলামিক সংস্কৃতিতে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বাড়ছিল, যা সমাজে ব্যাপক জন অসন্তোষের জন্ম দেয়। তাছাড়া শাহের বিরুদ্ধে ওলামাদের উপর নির্যাতন ও দমন নিপীড়নের আরও সমস্যা তৈরি করেছিল। এভাবে সবগুলো কারণে প্রভাব জনরোষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, ইরানে শুরু হয় একের পর এক জন আন্দোলন। বিক্ষোভে ফেটে পড়ে জনতা, যুক্ত হতে থাকে ইরানের সর্বস্তরের মানুষ। আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন ওলামা গোষ্ঠী, তাদের নেতা নির্বাসিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি। ইরানে ব্যাপক আন্দোলন শুরু হয়। 1978 সালের শুরুতে সরকারি পত্রিকা খমেনিকে নিয়ে বিরূপ লেখা ছাপালে। মাদ্রাসা ছাত্ররা আন্দোলনে নিহত হলে তা আরও বড় আন্দোলনের রূপ নেয়। শাহ সরকার দমন নিপীড়ন চালিয়ে আন্দোলনকে স্থগিত করতে চাইলে তা আরও বড় করে বৃহৎ আকার ধারণ করে। শাহ সরকার যত রক্ত ঝরাচ্ছিল, রক্ত থেকে জনতা আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলছিল। অবশেষে সেনাবাহিনী শাহের পক্ষ ত্যাগ করে
জনতার পক্ষ নেয়। সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই যখন শাহের বিরুদ্ধে সাত চিকিৎসার নাম করে 1979 সালে দেশ ছেড়ে পালিয়ে যায়, তার আর ফিরে আসা হয়নি। মরতে হয়েছে নির্বাসনে থেকেই। তারপর 1 ফেব্রুয়ারি 1979 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি পরবর্তীতে ইরানকে প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্র হিসেবে।